নাচের তালে তালে মেতে উঠেছে নতুন প্রজন্ম। হ্যাঁ, শুভ্র নীল পাল, শিলিগুড়ির শুভ্র নীল পাল কিন্তু ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। আর যদি শুধু মন জয় করা কেন, প্রচুর প্রচুর ভালোবাসা আশীর্বাদ নিয়ে সে কিন্তু আমাদের দেশের একটা বেশ বড় নাম করা রিয়েলিটি শোতে ফিনালেতেও পৌঁছে গিয়েছে। এই যাত্রাটা কেমন ছিল শুভ্রনীলের, আর কেমন করেই বা শুভ্রনীল এই নাচের সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলেছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা একটা ছোট্ট করে আড্ডা দিয়ে নেব শুভ্রনীলের সঙ্গে। আজ আমাদের সঙ্গে খবর সময় স্টুডিওতে রয়েছে শুভ্রনীল পাল। শুভ্রনীল, অনেক অনেক শুভেচ্ছা, অভিবাদন তোমাকে। তোমার এই সুন্দর মানে যাত্রা যেটা শুরু হয়েছে এখন, এই যাত্রার শুরুটা ঠিক কবে হয়েছিল বা কিভাবে হয়েছিল? দেখো, আমি অ্যাকচুয়ালি ডান্স শুরু করেছি যখন আমার বয়স 3 বছর ছিল। তখন থেকে ডান্স করি। ঋতিক রোশনের মুভি এসেছিল কহনা প্যারে, ওটা দেখে ইন্সপায়ার হয়েছিলাম আমি খুব, কারণ ওখানে ঋতিক স্যার এভাবে ডান্স করেছিল, আমি দেখে খুব ইন্সপায়ার হয়েছিলাম। তারপর থেকেই আমার ডান্সের উপর একটা ঝোঁক ছিল যে আমি এরকম ডান্স করবো, টিভিতে করবো ডান্স। তো টিভি দেখে দেখে ডান্স শেখা স্টার্টিং এ। 3 বছর থেকে যখন আমার 11 বছর বয়স, তখন মা বাবা বললো যে ডান্স ক্লাসে ভর্তি করে দিই, এই সেই। তো ডান্স ক্লাসে ভর্তি হলাম। এরকম ডান্স ক্লাস চেঞ্জ হয়ে থাকলো আমার লাইফে। আমি এক এক করে চেঞ্জ করে থাকলাম, বিভিন্ন টিচারের কাছে ডান্স শিখলাম। শেখার ফলে তারপরে ডিসাইড করলাম কোন রিয়েলিটি শোতে যাই, অডিশন দিই। এরকম এর আগেও আমি অনেক রিয়েলিটি শোতে অডিশন দিয়েছি, বাট এত দূর যেতে পারিনি বা এত নাম হয়নি। তো তারপরে আমি 2016 এর এন্ডে বা 16 এর শুরুতেই আমি মুম্বাইতে যাই, শিফট হই। যে ওখানে শিফট হয়ে ওখানেই কাজ করব, ওখানেই ইন্ডাস্ট্রিতে কাজ করব। তো তখন থেকে আমার এম ছিল যে আমি যা কিছু করব লাইফে মুম্বাইতে থেকে করব, মুম্বাইতে আমার নিজের সব থাকবে। তো তখন থেকে আমার এরকম প্ল্যান ছিল। তো তারপর থেকে আমি ক্যামেরার পেছনে কাজ করতাম, যত রিয়েলিটি শো হতো আর কি টিভিতে, সে স্টার হোক, সোনি হোক, যে কোনো চ্যানেল হোক, সব চ্যানেলেই পেছনের কাজ করতাম, ক্যামেরার পেছনে। তো তার ফলে কি আমার ট্যালেন্টটা আমি লোকজনকে দেখাতে পারতাম। ভেতরের লোকজন জানতো, যারা কাজ করেন তারা জানতো ঠিকই, বাট এই নর্মাল পাবলিক, নর্মাল অডিয়েন্সের কাছে পৌঁছাতো না ব্যাপারটা। তো এই 3 বছর এরকম কন্টিনিউ করার পর আই ডিসাইডেড কি ইন্ডিয়াস বেস্ট ডান্সার, এই শোটা হয়তো আমাকে চেঞ্জ দিতে পারে। নতুন শো, টোটালি নতুন কনসেপ্ট। তো আই থট কি এই শোতে আমি যাই এন্ড আমার নিজের ট্যালেন্ট দেখাই। তো দেখানোর ফলে লোকজন পছন্দ করেছে ডান্স, যেটা আমার জন্য সারপ্রাইজিং, বিকজ দিস ইজ রিয়েলিটি শোতে ডান্সের থেকে বেশি স্টোরি চলে। বাট আমার ক্ষেত্রে জিনিসটা অপোজিট হয়েছে, ডান্সেই লোক পছন্দ করেছে, লোকজন ভোট করেছে, পছন্দ করেছে, যার ফলে আমি ইন্ডিয়াস বেস্ট ডান্সার টপ 5 কন্টেস্টেন্ট হতে পেরেছি, ফাইনালিস্ট হতে পেরেছিলাম। সো দ্যাটস অল, দ্যাটস দ্য জার্নি। এখান থেকে শুরু। তাহলে যদি দেখা যায় যে ডান্স, যেটা তুমি বললে যে তুমি একদম 3 বছর বয়স, ঠিক তখন থেকে তোমার এই আগ্রহ, টিভি দেখে দেখার একটা শেখার ইচ্ছে। তো এই ডান্স যেটা দেখা যায় যে এখন রিয়েলিটি শোতে, যেটা একটু আগে তুমি বললে একটা স্টোরি থাকে তার মধ্যে, তো এই যে স্টোরি বা এটার মধ্যে প্রথাগত যেটা আমরা জানি ডান্স, কত্থক, ভারতনাট্যম, যেটাকে আমরা ক্লাসিক্যাল ডান্স হিসাবে বলি, সেটা এখানে কতটা মাইনে রাখে বা কতটা গুরুত্ব বহন করে এইগুলোর ক্ষেত্রে? হ্যাঁ, ক্লাসিক্যাল ডান্স, ইনফ্যাক্ট আমাদের শোতে একটা কন্টেস্টেন্ট ছিল, মানে এরকম 3 জন মেয়ে ছিল, যার থেকে একজন মেয়ে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল করে, সে ফাইনালিস্ট ছিল। তো আমি এটা এখন বলতে পারবো না যে রিয়েলিটি শোয়ে এখন ইন্ডিয়ান ডান্স ফর্ম ভ্যালু দেয় না, এটা আগে হতো, এত ভ্যালু দিত না, বাট এখন দেয়। এখন ইভেন রিয়েলিটি কমার্শিয়ালেও ইন্ডিয়ান ডান্স ফর্ম, সেটা ক্লাসিক্যাল, সেটা কত্থক হোক, ভারতনাট্যম হোক, যেটাই হোক, যেকোনো ফোক ফর্ম, সবকিছুতেই একটা ভ্যালু দেওয়া হয়, আর নিজের একটা জায়গা করা হয়, সেটাকে দিয়ে রেসপেক্ট করা হয়। যেমন হিপহপের জন্য অন্য রেসপেক্ট, ইন্ডিয়ান ক্লাসিক্যালের জন্য অন্যরকম রেসপেক্ট, আলাদা আলাদা কালচারে আলাদা আলাদা রকমের রেসপেক্ট, সেটাকে মেনেই চলা হয়। তো এটা কতটা গুরুত্ব বহন করে বলে মনে হয় তোমার, যে ক্লাসিক্যাল ডান্সের যে বিষয়টা জড়িয়ে রয়েছে, সেটার যে শিক্ষাটা জড়িয়ে রয়েছে, সেটা এগুলোর ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্ব দেয়, মানে সেই মানে নিজের জন্য আর কি বলছি আমি। হ্যাঁ, রিয়েলিটি শো ডেফিনেটলি সেটাকে সাপোর্ট করে। মানে তুমি যদি কোনো যে কোনো ডান্স ফর্মই হোক না কেন, যে কোনো জিনিস, যে কোনো ফর্ম টিভিতে যখন প্রেজেন্ট হয়ে যায়, যখন এত লোক, এত হিউজ স্কেলে দেখছে লোকজন, তখন অটোমেটিক্যালি ইন্সপায়ার হয় লোকজন। অবশ্যই। আর যে করছে সে নিজেও মোটিভেট হয়ে যায় যে আমি এত লোককে ইন্সপায়ার করছি। যখন আমি আমার ডান্স ফর্ম করি, আমি যখন লোকজনকে দেখি আমার স্টাইলে নাচতে বা আমার ফিলে নাচতে,
তখন আমি নিজে মোটিভেট হই যে হ্যাঁ আমি এরকম কন্টিনিউ করা উচিত আমার, কারণ আমি লোকজনকে ইন্সপায়ার করছি। তো ইন্ডিয়ান ক্লাসিক্যালও আমি আমি নিজে একটা স্ট্রিট ডান্সার হয়ে আমি নিজে বলবো আমার ইন্ডিয়ান ক্লাসিক্যালের প্রতি আলাদাই ভালোবাসা। শুধু ক্লাসিক্যাল ডান্স না, ক্লাসিক্যাল মিউজিকের প্রতি আলাদা ভালোবাসা। কি মতলব ওখানে সব একদম প্রপার, ইন্ডিয়ান ক্লাসিক্যালের সব প্রপার ভাবে সাজানো। সো আমি জিনিসটাকে অনেক রেসপেক্ট করি, এন্ড শুধু রেসপেক্টই না, ইভেন দ্য ওয়ার্ল্ড রেসপেক্ট দিস থিং। ইনফ্যাক্ট যখন বাইরে বাইরে যত কনসার্ট वगैरह হয় ওখানে ইন্ডিয়ান ক্লাসিক্যালকে আলাদা রেসপেক্ট দেওয়া হয়। যেরকম লন্ডনে কোনো যদি টোর হয় বা লন্ডনে কোনো যখন, তো ওখানে ইন্ডিয়ান ক্লাসিক্যালকে প্রেজেন্ট করা হয়, ইন্ডিয়ান ডান্স ফর্মকে দিয়ে, কোনো হিপ হপ কালচার প্রেজেন্ট করা হয় না। তো ইন্ডিয়ান কালচারে আলাদা রেসপেক্ট অফকোর্স। তো যে যেটা বলে তুমি যে স্ট্রিট ড্যান্সের যে জায়গাটা, যদি দেখা যায় মুম্বাই ইন্ডাস্ট্রি যেটা আগে যেমন করে ড্যান্সকে তারা প্রেজেন্ট করতো কোনো চলচ্চিত্রেই বলো বা যে কোনো ক্ষেত্রে, সেখানে ক্লাসিক্যালের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাব জড়িয়ে থাকতো। কিন্তু এখন যদি দেখা যায় যে পুরোপুরি কিন্তু ড্যান্সের যে ভাবনা বা তার প্রেজেন্টেশন এটা পুরোটাই কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো এখন এই স্ট্রিট ড্যান্স যেটা রয়েছে এটা কিভাবে তার ভাবনাকে আরো প্রসারিত করছে মুম্বাই ইন্ডাস্ট্রির প্রতিটি জায়গায়? what I'll say is street dance, দেখো অ্যাকচুয়ালি কি হয়, ইন্ডাস্ট্রি, আমি কমার্শিয়াল ইন্ডাস্ট্রি কথা বলছি, ইন্ডাস্ট্রি ইজ অল অ্যাবাউট তুমি যা দিচ্ছ পাবলিক সেটা নিচ্ছে, তো সেটাই চলবে। আচ্ছা, তো এখন যদি এরকম গান চলে, এখন গানও রিমিক্স চলে, তো রিমিক্স চলছে কারণ পাবলিক সেটাই নিচ্ছে, পাবলিক সেটাই পছন্দ করছে। এর মানে এটা না যে ওটা খারাপ, এর মানে এটা যে এখন এটা চলছে। সো there should be someone যে এসে ট্রেন্ড চেঞ্জ করবে, বাট ওই ট্রেন্ড চেঞ্জ করার যে সাহসটা সবাই নিয়ে চলতে পারে না, যে আমি এসে ট্রেন্ড চেঞ্জ করব, তারপর থেকে এই জিনিস শুরু হবে। মানে কোথাও না কোথাও এখন যে রিমিক্স শুরু হয়েছে, হ্যাঁ এখন যে রিমিক্স শুরু হয়েছে, রিমিক্স তো কেউ না কেউ শুরু করেছিল, হ্যাঁ সেই হয়তো প্রথম অবস্থায় সেটা ভালো লাগতো, হ্যাঁ তো এক্স্যাক্টলি ধীরে 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 চেঞ্জ হচ্ছে। তো আই থিংক ইনফ্যাক্ট এখন এরকম অনেক আগামী পর্বে অনেক এরকম শোজ বা এরকম মুভিজ, ডান্স মুভিজ বা এরকম কিছু আসবে যেখানে ইন্ডিয়ান ফর্মস কে রেসপেক্ট দেওয়া হবে। বিকজ এখনো দেওয়া হয়, আমাদের শোতেই এরকম যখন রেমো স্যার এসেছিল তখনও উনি নিজেই বলেছে যেরকম ফিউচারে এরকম কোনো মুভি বার করবে এখানে প্রপার ডান্স, ফোক ডান্স বা ক্লাসিক্যাল ডান্স কে নিয়ে মুভি করবে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, তো জিনিসটা চেঞ্জ হচ্ছে এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট ফর দ্য অ্যাক্টরস অলসো, যারা অ্যাক্টিং করে তাদের জন্য ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে আবার ব্যাক টু ওই জোন যাচ্ছে যেখানে শুধু অ্যাক্টিং প্রেফার করবে, একদম লাইক অ্যাক্টিং প্রেফার করবে। তো সেটাই পরিবর্তন হচ্ছে। তো শুভ্র নীলের জন্য কিন্তু অনেক শুভেচ্ছা। সাগর ব্যানার্জি, রিক্তা কর্মকার, এরা কিন্তু প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছে এবং তারা কনগ্রাচুলেশন করেছে। তারা বলেছে সঞ্জয় আরিয়া এবং জীবনে আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য তারা অভিবাদনও জানিয়েছে। তো প্রচুর ভিউয়ার্স আমাদের সঙ্গে রয়েছেন, আরো ভিউয়ার্স নিশ্চয়ই যুক্ত হচ্ছেন। যারাই বা যুক্ত হচ্ছেন, আপনাদের কি মতামত, আপনারা কি বলতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। তো শুভ্রনীল, যেটা শুরুতে তুমি বললে যে তোমার 3 বছর থেকে শুরু, এবং এটা অনেক সময় যেটা দেখা যায় ব্যক্তিগত লাইফে অনেক স্ট্রাগল, কারণ তুমি ছেলে, সেখানে তুমি ড্যান্সের প্রতি তোমার আগ্রহ, অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলি কিন্তু সেটাকে মেনে নিতে চায় না। তো তোমার কি সেরকম কোনো সমস্যা কখনো তৈরি হয়েছিল? দেখো ছোট থেকেই আমার মা বাবা অনেক সাপোর্টিং, আমার বাবা মা দুজনেই খুবই সাপোর্টিভ ছিল। কখনোই এরকম হয়নি যে ডান্স করছি দেখে ডান্স করা যাবে না, ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে, এরকম কোনো ছিলই না আমার লাইফে। সবসময় সাপোর্টিভ ছিল। আর ফ্যামিলি, দেখো এখন কি হয়, বেঙ্গলি ফ্যামিলি, আমি এত ছোট জায়গা থেকে, মানে শিলিগুড়ি একটা ছোট্ট একটা শহর, ঠিক আছে, তো এখানে আমি থেকে মুম্বাই স্বপ্ন দেখছি। তো যে কেউ প্রথমে ভাববে যে কি হবে, পসিবল না এটা। তো বাট কি হয়, নিজের উপরে যদি বিশ্বাস থাকে দেন এভরিথিং ইজ পসিবল। সো আই থিংক আমি তখন হার মানিনি, বা তখন আমি গিভ আপ করিনি, বা আমি মুভ অন করিনি সবার কথা শুনে। রিলেটিভসরা এসে বলবে, বাড়ির লোকজন কিছু বলবে এরকম কথা, বাট যদি মা বাবার সাপোর্ট থাকে দেন এভরিথিং ইজ পসিবল। আর তার থেকেও বড় যদি নিজের মনে বিশ্বাস থাকে দেন যে আমি এটা করব, বা প্যাশন, তোমার যেটার মধ্যে একদম প্যাশন রয়েছে, যদি প্যাশন থাকে যে এটা করতে পারবো, এটা করব আমি জানি, দেন ডেফিনেটলি হবে। আমার মনে আছে আমি যখন স্কুল লাইফে যখন আমি পড়তে বসতাম বাড়িতে, যখন আমার মা পাশে বসে থাকতো, আমি বলতাম মাকে আমি ওই টিভিতে একদিন নাচ করবো, তুমি দেখবো এখানে। আচ্ছা, মানে সেটা খুব ছোটবেলার কথা বলছি, মানে খুব অসচেতন ভাবে হয়তো এটা বলে ফেলেছো। আমি বলতাম যে আমি টিভিতে নাচ করবো, এরকম ভাবে টিভিতে শো দেখবে তুমি আমার অনেক ফ্যান ফলোয়িং থাকবে। তখন মাও ভাবতো কি বলছে,
বাট কোথাও না কোথাও সাপোর্টও করতো, সাপোর্টটা ছিল যে হ্যাঁ করতে পারবে। তো ওটাই, এখন আমার নিজের উপরে বিশ্বাস ছিল, তাই হয়তো হয়েছে। একদম 100 বার শুধু নিজের উপর বিশ্বাস নয়, অবশ্যই ট্যালেন্ট, যেটা তুমি একটু আগে আমাকে অফ ক্যামেরা যেটা কথা বলছিলে, যে ট্যালেন্ট কখনো লুকিয়ে থাকে না, সেটা যে কোনো সময় যে কোনো ভাবেই ওটা প্রস্ফুটিত হবেই। তো একটা আমার ভীষণ এই কারণে একটা প্রশ্ন রাখতে ভীষণভাবে ইচ্ছে করছে, যদি দেখা যায় এখনকার সময় দাঁড়িয়ে আমরা জব ওরিয়েন্টেড ভীষণভাবে, আমরা হয়তো কেউ বলছি ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি, অর্থাৎ আমরা নিজেদের জীবনকে খুব নিরাপত্তার বেষ্টনীতে বাঁধতে চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে নাচ গান ইত্যাদি এই যে জায়গাগুলো, এই ফিল্ডটা মনে হয় অনেকটা সিকিউর না, এরকম অনেকেই কিন্তু মনে করেন, এখনো মনে করেন, এবং সত্যি হয়তো অনেক জায়গায় অনেক রকম সমস্যারও সৃষ্টি হয়। তো সেই জায়গায় কখনো মনে হয়নি যে একটা ইনসিকিউর লাইফ হতে পারে এটার ক্ষেত্রে? কি বলবে তুমি? ফার্স্ট অফ অল আই সে দ্যাট যদি কোনো কাজকে ভালোবেসে করা হয়, মানে সেই কাজ থেকে 10,000 টাকা পেয়েও মানুষ খুশি থাকে। আমি দেখেছি, আমি এরকম লাইফ অনেকজনকে দেখেছি যারা জাগুয়ার বিএমডব্লিউ নিয়ে ঘুরছে, গাড়ির ভেতরে স্ট্রেস। আমি এরকম অনেক দেখেছি যারা সাইকেল নিয়ে ঘুরছে, খুব হ্যাপি। একদম ঠিক। তো ফার্স্ট অফ অল এই কনসেপ্টটাই চেঞ্জ করতে হবে যে লাইফে সিকিউর না, মতলব এরকম এই কনসেপ্টটা চেঞ্জ করতে হবে। কারণ কি, নো ওয়ান নোজ কালকে কি হবে। এক্স্যাক্টলি। তার মানে এটা না যে কালকে ভাববোই না, বাট এট দ্য সেম পয়েন্ট আমাকে আজকে লাইফটা মতলব ইয়ে করতে হবে, আমাকে আজকের বাচ্চাটা খুব ইম্পর্টেন্ট। তো এবার কি হয়, আমি অ্যাজ অ্যান আর্টিস্ট, আমার ডান্স, মিউজিক এসব ভালোবাসা আমার জন্য। তো আমার ছোট থেকে এরকম ছিল যে আমি জিনিসটা ভালোবাসি, সেই জিনিসটা যদি আমি অকুপেশন বানাতে পারি, সেই জিনিসটা থ্রু যদি পয়সা কামাতে পারি, ওটা আমার জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে লাইফে। কারণ মনের একটা শান্তি ওখানে কাজ করবে, শান্তি, আর তখন কাজটা কাজ মনে হবে না, ভালোবেসে যেহেতু করা হচ্ছে, করছি, সেজন্য একটা কাজ মনে হবে না। ইনফ্যাক্ট আমি জিনিসটা মজা করে করতে পারবো, যে আরো আগ্রহ আসবে আমার করার জন্য, যে হ্যাঁ আরো করা উচিত, বা আরো ইন্টারেস্টিং কনসেপ্ট আইডিয়াস বাড়াবে। তো এই সিকিউর ইনসিকিউরিটি এটা আগে ছিল, কারণ কি আগে সোশ্যাল মিডিয়া ছিল না। যেরকম আমি বললাম, এর আগে আমি অনেক শোতে গেছি, প্রচার হয়নি, লোক জানেনি। এখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য এত লোকজন অব্দি পৌঁছে গেছে ব্যাপারটা। তো এখন কি হয়, এখন লোকজনের কাছে এত স্কোপ, সোশ্যাল মিডিয়ার থ্রুতে লোক একটা ভিডিও থেকে হিট হয়ে যেতে পারে। কোথায় কার গিয়ে মানে ভাগ্যটা ক্লিক করবে সেটা বলা যাবে না। তো এটা বললে এখন ভুল হবে যে সিকিউর না, বিকজ লাইফ অতটাই সার্কুলেট হয়ে ট্রান্সফর্ম হয়ে গেছে যে এভরিথিং ইজ সিকিউর রাইট নাও। একটা ডাক্তার যতটা সিকিউরলি কাজ করতে পারছে, ঠিক ততটাই একটা আর্টিস্ট কাজ করতে পারছে। কারণ আর্টিস্টটা সব থেকে মেন ব্যাপার, আর্টিস্টটা খুশি, ডাক্তারটাও ডাক্তারের জায়গায় খুশি, আর্টিস্টটা খুশি, সেজন্য সব ঠিকঠাক। একদম একদম ভীষণ, শুভ্রনীলের সঙ্গে কথা বলে কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ এরকমই চিন্তা ভাবনা বোধহয় আমাদের নতুন প্রজন্মর প্রত্যেককেই রাখতে হবে, আর তাহলেই বোধহয় আমরা এইভাবেই এগিয়ে যেতে পারবো। শুভ্রনীলের জন্য প্রচুর প্রচুর শুভেচ্ছা আসছে, একটু করে আমি সবার নামটা পড়ে নিচ্ছি, যাদের সবার নাম হয়তো পড়ে উঠতে পারছি না। সাহিল রাজ, শুভজিৎ ভৌমিক, সুদেশনা ঘোষ, সোমা সাহা বিশ্বাস, উত্তম দাস, সোমা সাহা বিশ্বাস, প্রসেনজিৎ দাস, শুভজিৎ সাহা, অভিজিৎ রয়, প্রত্যেকেই কিন্তু শুভ্রনীলকে প্রচুর প্রচুর শুভেচ্ছা জানিয়েছে। তো শুভ্রনীলের কিন্তু আরো একটি বিশেষ দিক আছে, এবং সেটা আমি অনেক পরে জেনেছি, কারণ যেটা আমি দেখলাম, আমরা যখন খবর সময়তে শুভ্রনীলকে ডাকবো বা ডেকেছি, যখন অনেকটা সবাই জানলো, আমাদের কর্মীরা যারা আমাদের ক্যামেরার ওপারে কাজ করে, তারা আমাকে অনেকেই জানালো যে দিদি তুমি কি এই জিনিসটা জানো যে শুভ্রনীল গানও ভালো করে? আমার সত্যি জানা ছিল না। আমি ফার্স্ট, আমাকে যখন আমার হেডফোন লাগিয়ে আমার সহকর্মী আমাকে বললো যে দিদি একটা গান তুমি শুনে দেখো, কি সুন্দর গায়, আমি সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম, আর ভাবলাম সত্যি এভাবেই বোধহয় আমাদের উত্তরের শিল্পীরা অনেক প্রতিভা তাদের রয়েছে, আর তারা হয়তো সব সময় প্ল্যাটফর্ম সেই অর্থে পায়ও না। তো যাই হোক, শুভ্রনীলের গান কিন্তু আমরা আজকে শুনবো, আর অবশ্যই আমি নিশ্চয়ই ভাবছি, বা অবশ্যই বলার কিছু নেই, আমাদের যত ভিউয়ার্সরা রয়েছে তারাও নিশ্চয়ই অপেক্ষায় রয়েছে। তো শুভ্রনীল, একটা ছোট্ট করে যদি আমাদের কিছু শোনাও তুমি। আর মাঝখানে মাঝখানে শুভ্রনীল রেডি হতে হতে ববি দত্ত, রনি রাহা, রাজু রাহা, কুহেলি দত্ত প্রত্যেকেই কংগ্রাচুলেশন করেছে, এবং প্রচুর প্রচুর এভাবেই ওকে শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দিতে হবে, কারণ ওর উৎসাহটা এভাবেই কিন্তু তৈরি হবে।
উদয় রায় লিখেছে দাদা একবার যদি দেখা করা যায়। এটা আমি পরে শুভ্রনীলের কাছে যাব, শুভ্রনীল বলবে, কিন্তু আমি শুভ্রনীলের দুকলি গান আগে শুনে নেব এবং অবশ্যই আপনারাও শুনুন। कैसे कहे क्या है सितम सोचते हैं अब ये हम, कोई कैसे कहे वो है या नहीं हमारे, करते तो है साथ सफर फासले है फिर भी मगर जैसे मिलती नहीं किसी दरिया के दो किनारे, पास है फिर भी पास नहीं हमको ये कमरा सुनी, शीशे की एक दीवार है जैसे दुनिया, सारे नजारे सोए सोए वक्त के धारे, और दिल में कोई कोई सी बात कहने को जश्न बहारा है, इश्क में देख कहरा है, फूल सी खुशबू कफा कफा है गुलशन, छुपा है कोई गंज फिजा की छवि। বাহ, দারুণ। আমাদের কিন্তু পুরো আড্ডা একদম জমে গেছে। তো যেই প্রশ্নটা আমি ছুড়ে দিয়েছিলাম শুভ্রনীলের কাছে যে দাদা যদি একবার দেখা করা যেত, উদয় রায় লিখেছে, তো তুমি কি বলবে শুভ্রনীল তাকে? তো ফার্স্ট অফ অল দেখা করার জন্য আই উইল ফাইন্ড সাম প্লেস ডেফিনেটলি। কোথায় দেখা করবো আমিও জানি না, কারণ বাড়িতে থাকা হচ্ছে না বলতো। কারণ কি, বাড়িতে তো আমি ঘুরতে এসেছিলাম, সেটা পাহাড় বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, গিটারটা এই জন্যই কেনা হয়েছে, ছোট গিটার আমার নেই, ছোট গিটার কিনেছি যাতে পাহাড়টা ট্রাভেল করতে পারি। তো দিন রাত পাহাড়ে ট্রাভেল করছি। তাহলে তোমার কি ওটা একটা ভালোবাসার জায়গা? ডেফিনেটলি পাহাড়, নেচার খুব ভালোবাসি আমি, আমার নেচার প্রচন্ড একটা ভালোবাসার জিনিস। তো আমি যখন মুম্বাই থাকি তখন মুম্বাই তো নেচার নেই অত, চাইলে কংক্রিট বিল্ডিং। তো আমি খুব মিস করি নেচারটাকে, তার উপর থেকে ফ্যামিলিও এখানে, তো কোথাও না কোথাও মিস করা হয় খুব। তাই যখন শিলিগুড়ি আসি তখন সব কাজ দাজ একদিকে আর মেন্টাল পিস একদিকে, পাহাড়টা গিয়ে একদম শান্তিতে বসে গান টান করে। আমার এই যে গানের চর্চাটা, গানটা কি করে শুরু হলো? নাচটা তো নয়, বুঝে গেলাম যে ওটা তোমার প্যাশন, ওটা তোমার ভালো লাগার জায়গা। গানটা কিভাবে? গানটা অ্যাকচুয়ালি গান আমার ফ্যামিলিতে অ্যাকচুয়ালি গানটা খুব ভাবে ইনভলভড। আমার দিদি গান করে, আমার পিসিরা গান করতো, সবাই গান টান করতো, বাট আমি কোনোভাবে ইনভলভ ছিলাম না গানে। আমি নাচের দিকে বেশি ছিলাম, আমার গান খুব একটা ভালো লাগতো না। বাট বড় যত আস্তে আস্তে বড় হতে থাকলাম তখন মিউজিকটাকে আমি অ্যাবজর্ব করতে থাকলাম, মিউজিকটাকে বুঝতে থাকলাম কি মিউজিকটা কি অ্যাকচুয়ালি। আমার ফ্যামিলির মধ্যে ছিল, তাছাড়া আমার ফ্রেন্ডসরা মিলে একটা ব্যান্ড বানিয়েছিল, সেই ব্যান্ডে আমি অ্যাজ আ লিড ভোকালিস্ট ছিলাম, গান করতাম। এক দুটো শো করেছি শিলিগুড়িতে তখন অনেক আগে। তো সেই ব্যান্ডটা এখন আমরা আলাদা আলাদা হয়ে গেছি, মানে সব আলাদা আলাদা জায়গায় থাকে, সেই জন্য ব্যান্ডটাও নেই হবে। তো তখন থেকে গানের আর কি একটা চর্চা শুরু হয়েছে আর কি। তো গানটা মজা মজা করতাম, বাট আস্তে আস্তে গিটারটা শিখে নিলাম দেখতে দেখতে, সবার সঙ্গে থাকতে থাকতে, তো ইনভলভ হয়ে গেছিলাম। মানে কিন্তু কোথাও না কোথাও বোধহয় তোমার ড্যান্সের সঙ্গে গান, এটা তো একটা এমনিতেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তো কোথাও না কোথাও সেটা তো নিশ্চয়ই তোমাকে অনেকটা সাহায্য করে তোমার নাচের ক্ষেত্রে। মিউজিক অনেকভাবে সাহায্য করে, আর মিউজিককে আমি যখন ডান্স করি আমার আলটিমেট মোটো এটাই থাকে ডান্স করার সময়। আমি অত কিছু বুঝি না ডান্স ফান্সের, আমি এটুকু বুঝি যে আমি যখন ডান্স করব আই প্লে মাই বডি অ্যাজ আ মিউজিক ইনস্ট্রুমেন্ট। আমি আমার বডিটাকে মিউজিক ইনস্ট্রুমেন্ট হিসাবে প্লে করি, তাতে যে গান বাজছে সেই গানটাকে আমি যাতে দেখাতে পারি, সবাই গান শোনে, আমি চেষ্টা করি আমার বডির থ্রুতে গানটাকে দেখা। যেমন তুমি এখনই যেটা বললে, তুমি বডিটাকে পুরোপুরি ইনস্ট্রুমেন্ট, যেটা আমি যেটা দেখেছি যে তোমার একটা ডান্স আমি দেখলাম, একটা না অনেকগুলো দেখেছি, মানে তার মধ্যে থেকে আমি একটা বলছি যে তুমি শোল্ডারের পেছনের ওটাকেও তুমি প্লে করছো, তোমার গলার এখানে যেটা রয়েছে সেটাকে তুমি প্লে করছো। তো এটাকে তুমি কিভাবে মানে করলে? এটা তো মানে সহজ নয়, এটা নিশ্চয়ই একটা প্র্যাকটিস, দীর্ঘদিনের প্র্যাকটিস। এটা কি করে করলে? এবং সেই সুরের সঙ্গে, সেই ছন্দের সঙ্গে সেটাও নাচছে। দেখো অ্যাকচুয়ালি
এইসব জিনিস মানে এই যত সিগনেচার ছিল আমার, পিঠেরটা, গলা, এরকম আমার একটা মুভও ছিল। হ্যাঁ, তো ওগুলো না মানে এগুলো করতে করতে হয়েছে, বাট আমি না এইভাবে ফোকাস করিনি কখনো। আচ্ছা মানে আমি ফোকাস করিনি বলতে আমি এটা ভেবে করিনি যে আমি কোনো রিয়েলিটি শোতে গিয়ে এই স্টেপটা করবো বা এটা আচ্ছা করবো। আচ্ছা থিংস হ্যাপেন্ড, লাইক আমি প্ল্যান প্রোগ্রামিং করে কিচ্ছু করিনি অনেস্টলি। আচ্ছা আচ্ছা সেটাই মজা লাইফের, যে লাইফ উইদাউট প্ল্যান প্রোগ্রামিং লাইফ কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। তো ওটাই একটা আমার জন্য মজার বিষয় ছিল, কারণ আমি যখন এসব করতাম তখন আমি একদিনও ভাবিনি বা আমি এরকম প্র্যাকটিসও করতাম না যে পিঠের দেখাবো সবাইকে, কিছু করতাম না। বাট ওই অডিশনের এক্স্যাক্টলি একদিন আগে মোমেন্টে আমার মাথায় কি আসলো, আমি ওইসব করে দিলাম একসাথে। মানে ওটা তার মানে তুমি এমনিতে এটা করতে নিজে নিজে ওটা করতে ঘরে? হ্যাঁ, নিজে করতাম, বাট ওটাই মানে আমি ওইভাবে করতাম না ব্যাক টু ব্যাক। মানে আমি ওই থিঙ্কিং নিয়ে আসিনি যে মানে চলছিলামই না যে আমি কোনো রিয়েলিটি শোতে আবার আসবো বা রিয়েলিটি শোতে গিয়ে মানে আমি লোকজনের সামনে আমার ডান্স দেখাবো, এটাই ভাবিনি সেই সময়। মানে একটা শরীর যে কথা বলতে পারে নাচের সময়, সেটা বোধহয় আমি তোমার ওই নাচটা দেখার পরে আমার মানে আরো অবশ্যই শরীর চোখ সব কথা বলে। হ্যাঁ, কারণ সেখানে তো আমাদের বক্তব্য কিছু দেওয়ার থাকে না, ড্যান্সটাই তাই। কিন্তু আমি যেটা দেখলাম তোমার ওই স্টেপ গুলোতে সত্যি মানে অসাধারণ, মানে মনে হচ্ছিল যে কি বলবো, মানে আমিও সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। তো এটাকে তুমি আর কি কিভাবে ইউজ করবে বলে ভাবছো, যে এটা তোমার একটা আলাদা দিক অবশ্যই, এবং খুব ভালো লাগার জায়গা অনেকের। আমি দেখলাম জাজরাও ভীষণ তোমাকে বাহবা দিয়েছিল সেই সময়। তো এটাকে তুমি কিভাবে আর ইউজ করবে? আমি চেষ্টা করব যে এখন তো মানে রিয়েলিটি শোতে তো হয়ে গেল, আমি চেষ্টা করব অ্যাজ আ ইন্ডিভিজুয়াল কোরিওগ্রাফার পর্দায় আসা, টিভিতে আসা, এন্ড অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কোরিওগ্রাফার আমার কাজ দেখানো, সেইখানে আমার এইসব যে সিগনেচার মুভ আছে আরো ইনোভেটিভ ওয়ে দেখানো পাবলিককে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কোরিওগ্রাফার হয়ে। কন্টেস্টেন্ট তো হয়ে গেলাম, এবার কোরিওগ্রাফি হওয়া আমার এইম, ওটা দেখা যায় এখন কতদূর কি হয়। অবশ্যই সবার বেস্ট অফ লাক আছে, এবং প্রচুর প্রচুর আরো শুভেচ্ছা কিন্তু এসে গেছে। জিৎ সরকার লিখেছে তুমি শিলিগুড়ি গর্ব, লিখেছে শুভ্রনীল তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, শিলিগুড়ির নাম আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাও। আর সোমা সাহা নাইস সং। রিক্তা কর্মকার লিখেছে সাচ এ ম্যাজিক্যাল ভয়েস। তো প্রচুর দীপিকা দত্ত অনেক শুভেচ্ছা। অভিজিৎ রয় প্রচুর শুভেচ্ছা আসছে, সকলের শুভেচ্ছা হয়তো পড়ে উঠতে পারছি না, কিন্তু কি মনে হয় ভিউয়ার্স, আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে যে শুভ্রনীলের আরো একটা গান হয়ে যাক, তাই না? ছাড়তে কিন্তু ইচ্ছে করছে না একদম, কারণ ড্যান্সটা এই মুহূর্তে যেহেতু দেখানো সম্ভব হচ্ছে না, নিশ্চয়ই সবাই দেখেছে, আরো দেখবে শুভ্রনীলকে। তো আর একটা গান কিন্তু আমরা শুভ্রনীলের কাছ থেকে অবশ্যই উপহার হিসেবে পেয়ে যাচ্ছি। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। आता नहीं कि क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो मुझे, माफ कर दो, इतना ही कर दो करम। दिल दे दिया है चाह तुझे देंगे, दगा नहीं करेंगे सनम। ओ रब दी कसम यारा, रब दी कसम। সত্যি সত্যি ভীষণ সুন্দর। শেষে অনেক আলোচনা করতে ইচ্ছে করছে, অনেকক্ষণ আড্ডা দিতে ইচ্ছে করছে, কিন্তু সময়টা সত্যি এই যে টিউন তুনে মেরা জানা প্লিজ এটা শোনাও, সায়ক কর্মকার লিখেছে। তো অবশ্যই আমি শুভ্রনীলের দিকেই কোর্টে বল ঠেললাম শুভ্রনীল কি করবে। তো শুভ্রনীল একটা প্রশ্ন আবার রাখবো আমি, যে উত্তরবঙ্গের জন্য তুমি কি টিপস দিতে চাইবে যারা নতুন প্রজন্ম, যারা ঠিক এই পেশাকে বা এই বিষয়টাকে ভালোবেসে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাদের জন্য? আমি সবাইকেই এটাই বলবো, যারা যারা ডান্স মিউজিক
আর্ট, অ্যাক্টিং, যে কোনো ট্যালেন্ট, যে কোনো ফিল্ড, যারা এটা চেষ্টা করছে যে শিলিগুড়ির বাইরে গিয়ে কিছু করবে, মুম্বাইতে গিয়ে কিছু করবে, পিপল থিঙ্কস দ্যাট হবে না, পিপল থিঙ্কস দ্যাট পারবে না, হবে না। এটা হয়, আমি দেখেছি, আমার আশেপাশের লোকজনকে দেখেছি যাদের সঙ্গে আমি ডান্স শুরু করেছিলাম, যারা শিলিগুড়িতে থাকতো, তারা গিভ আপ করে দিত। দ্য ফার্স্ট থিং দে ইউজড টু ডু ইজ দে ইউজড টু গিভ আপ। মানে কাজ শুরু করার আগে দে ইউজড টু গিভ আপ, জাস্ট এটা ভেবে যে আমার ফ্যামিলি সাপোর্ট করবে না বা আমি পারবো না করতে, ওখানে গিয়ে কিরকম লাইফ হবে, কি হবে। ট্রাস্ট মি, আমিও যখন মুম্বাই গিয়েছিলাম তখন আমারও এরকম, মানে আমি এরকম কস্টিউম ব্যাগস এর মাঝখানে থাকতাম, আমার মনে আছে। আমি এরকম এসি নিচে থাকতাম না, আমি কস্টিউম, ফ্যানও থাকতো না, ফ্যানও ছিল না, আমি ছিলাম, টিনের ঘর ছিল একটা ছোট, সাইডে কস্টিউমস থাকতো, ছোট্ট একটা বেড ছিল, সেখানে চলার জায়গাও ছিল না, মানে এত ছোট বেড ছিল। তো ওখানে থাকতাম, ওখানে থেকে থেকে আমি শুধু স্বপ্ন দেখে গেছি যে একদিন আমি এরকম জায়গায় ডান্স করবো, বা এরকম ভাবে লোক আমার কাজ দেখবে, এরকম ভাবে মিউজিক ক্রিয়েট করবো, আমি গান করবো। তো I'll just say that don't give up. First thing, don't give up. সাথে কারোর সাপোর্ট থাকুক না থাকুক, ইটস ডিফিকাল্ট, ডেফিনেটলি ডিফিকাল্ট। আমি বলবো না সহজ জিনিস, খুবই হার্ড, খুবই টাফ, কারণ কেউ জানে না কালকে কি হবে। তো এরকমও হয়েছিল যখন আমি বাস স্ট্যান্ডে ছিলাম, থাকার জায়গা ছিল না। আচ্ছা, বাট দ্যাটস থিং, আমি তখনও গিভ আপ করিনি। আমি তাও মুম্বাইয়ের মাটি কামড়ে বসেছিলাম যে হ্যাঁ, এক না একদিন কিছু হবে, করতে পারবো। আর যখন স্ট্রাগল করছি তখন ডেফিনেটলি কিছু হবে। তার থেকে বড় ব্যাপার ট্যালেন্ট। আমি দেখেছি লোকজনকে এখন, যেহেতু অনেক জায়গায় সুবিধা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, তো আমাকে মেসেজ করে বা টেক্সট করে যে प्लीज मेरे बेटे के लिए कुछ कर दो, प्लीज उसके लिए कुछ कर दो। तो ऐसा नहीं होता, काम कुछ ऐसा है कि अगर आपके पास टैलेंट है, যদি ট্যালেন্ট থাকে দেন ডেফিনেটলি উইল গেট আ চান্স। ইউ হ্যাভ টু জাস্ট স্মার্ট প্লে। সোশ্যাল মিডিয়া আছে, আপলোড করো ডান্স ভিডিও, লোকজন দেখবে, শেয়ার করবে। একবার হবে না, দুবার হবে না, তিনবার হবে না, আমারও হতো না, এখন হয়। তো দ্যাটস দ্য থিং, ডোন্ট গিভ আপ। মানে একবার নয়, চেষ্টা করো শতবার, ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে একদম। চেষ্টা করে থাকো, ডোন্ট গিভ আপ। মানে রেজাল্টের ফলে ডোন্ট গিভ আপ, যে রেজাল্ট আসছে না লেটস গিভ আপ, এরকম ভাবে হয় না, বিকজ চারিদিকে কম্পিটিশন। So সবদিকে চারিদিকে কম্পিটিশন, সো ডোন্ট গিভ আপ এন্ড লেটস ডু ইট। তো একদম নিরাশ না হয়ে নিজের যেটা ইচ্ছে, নিজের যেটা ভালো লাগার জায়গা, সেটাকে কিন্তু সেই জায়গাটাকে আঁকড়ে থাকতে হবে। যেটা বললো যে মুম্বাইয়ের মাটি কিন্তু সে আঁকড়ে ছিল, অনেক সময় নানান সমস্যার সম্মুখীন কিন্তু শুভ্রনীল হয়েছে, কিন্তু সেটাকে হাসি মুখে স্বীকার করে নিয়েছে। তো সায়ক যে গানের একটা ফরমাশ অবশ্যই করেছে, পাশাপাশি দীপশিখা দাস, শুভজিৎ সরকার, শুভজিৎ চক্রবর্তী, প্রচুর উদয় রায় লিখেছে যে সে তোমার একদম ডাই হার্ট ফ্যান, এবং তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে যাওয়ার, কি আরো কিছু লিখেছে, আমি পুরোটা, সামনে দাঁড়িয়ে থাকি, যাওয়ার সাহস হয় না। আচ্ছা, যাই হোক, প্রচুর কমেন্ট আসছে, সবার কমেন্ট আমি পড়ে উঠতে পারছি না, আমাকে অবশ্যই এটার জন্য নিশ্চয়ই আমি একটু সরি চেয়ে নিচ্ছি। তো সায়ক যেটা লিখেছে, কি করবে তুমি, কোন একটা গান? Let's sing the last song. Okay. তুমি লাস্ট সং বললে, তোমার ফ্যানেরা কিন্তু এখানে আরো দিয়ে যাচ্ছে শুভজিৎ সরকারকে বাংলা গান একটা, মাঝে মাঝে তবু গান লিরিক্স প্রবলেম আছে। তूने मेरे जाना যাচ্ছি, গাচ্ছি আমি একবার, চলো। तूने मेरे जाना कभी नहीं जाना, इश्क मेरा दर्द मेरा है, तूने मेरे जाना कभी नहीं जाना, इश्क मेरा दर्द मेरा, आशिक तेरा पूछ तो इतना कहता है, जाने जा भीड़ में खोया रहता है, I feel so lonely, there's a better place than this, emptiness
অসাধারণ। আজ কিন্তু শুভ্রনীল আমাদেরকে বলেই রেখেছিল যে সময় কিন্তু তার হাতে অনেক কম রয়েছে, তার মাঝখান থেকে আমরা একটু সময় বের করে শুভ্রনীলকে পেয়ে গিয়েছি এইভাবে, কিন্তু যেহেতু তাকে কথা দিয়েছি যে তাকে বেশিক্ষণ আর আটকে রাখবো না, তো অবশ্যই প্রচুর প্রচুর কমেন্টস আসছে, সবার কমেন্ট পড়তে পারলাম না, কিন্তু শুভ্রনীল তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। খবর সময় টিমের পক্ষ থেকে তুমি এগিয়ে চলো, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। কিন্তু যেটা তুমি বললে একদম লাস্ট ওয়ান তোমার, কিন্তু একটা বেঙ্গলি গানের তোমার জন্য এসেছে, তুমি কি করবে? তোমার কোর্টেই আমি বল বারবার দিচ্ছি, কারণ এখানে বললে আমি না তো বলতে পারবো না। বেঙ্গলি গানের লিরিক্স আমার মনে থাকে না, অ্যাকচুয়ালি প্রবলেম এটাই, আমার নিজের গানের লিরিক্স মনে থাকে না। সিন ইজ দিস। তো শুভ্রনীলকে কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম আজ অনেকক্ষণ, শুভ্রনীলের সঙ্গে আমরা আড্ডা জমিয়েও নিলাম। নিশ্চয়ই যারা যারা দেখছেন বা যারা পরে দেখবেন তারা অবশ্যই তাকে যেমন শুভেচ্ছা দেবেন, ভালোবাসা দেবেন, পাশাপাশি শুভ্রনীলের কিছু কথা উত্তরবঙ্গের সমস্ত প্রতিভাদের জন্য, যে যেই ফিল্ডেই কাজ করো না কেন, যারা যেই পেশার সঙ্গে থাকো না কেন, সেটাকে ভালোবেসে যদি এগিয়ে যাওয়া যায় তবে কিন্তু একদিন আমাদের প্রত্যেকেরই সাফল্য আসবে, এটাই কিন্তু মূল মন্ত্র। অন্তত শুভ্রনীল কিন্তু আমাদের সেটাই জানায়। তো শুভ্রনীলের কাছে আর বেশি আবদার আমি একদম করবো না, কারণ এবার আবদার করলে শুভ্রনীল এবার মুশকিল আছে, সেজন্য একদম আমার এটা শেষ আবদার, এবং আমি আশা করব আমাদের ভিউয়ার্সদের কাছেও যে এটাই আমাদের শেষ আবদার থাকছে কিন্তু। ভালোলাগে আজকে তোর ভাবনা তোর আজকে দিন আজকে ভোরে, ভালোলাগে আজকে তোর আজকে ভোরে, ভাবনা তোর আজকে দিন আজকে ভোরে, এলো মনে ভাবি করেছে আমরা, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যান রাজি চাইলে তুই আর চাইছি তো ওই চোখ, ভাল লাগে চাইলে তুই আর চাইছি তো ওই চোখ, এলো মেলো দিচ্ছে সারা কাজে বসে চুরি কল্পনা, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, জান রাজি একবার। ভীষণ ভীষণ সুন্দর, এবং এই রেশটা নিয়েই কিন্তু আমরা শেষ করব আজকের এই ছোট্ট আড্ডা, কারণ আর আবদার করব না, এই রেশটাই আমাদের মণিকোঠায় রাখবো। আর আবারও শেষে শুভ্রনীলকে অনেক ভালোবাসা, অনেক অভিবাদন শুভ্রনীলের জন্য, আর আমাদের ভিউয়ার্সদেরও প্রচুর প্রচুর ভালোবাসা শুভ্রনীলের কাছে পৌঁছে গেছে, আরো পৌঁছবে, আর এইভাবে শুভ্রনীলও এগিয়ে যাক আমাদের সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসা নিয়ে। আর নানান আপডেটের জন্য অবশ্যই আপনারা যেমন আমাদের সঙ্গে এভাবেই রয়েছেন, এভাবেই থাকুন, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।